শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? কিশোর বাতায়নের আলাপন লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যুক্ত হয়েছো, তোমাদের যে বন্ধুরা যুক্ত হয়নি তাদের জন্য একটু শেয়ার করে দেবে। আপনারাও আপনাদের পরিবার এবং অন্য সবাইকে নিয়ে একসাথে এই গুরুত্বপূর্ণ লাইভটিতে অংশগ্রহণ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকা সবসময় আমাদের কাম্য। আজকের যে বিষয়টি, সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আসুন আমরা জেনে নিই যে আজকের আমাদের আলোচনার বিষয়টি কি। কোভিড-19 দ্বিতীয় ধাপের বিস্তার বিস্তার রোধে মাস্ক পরিধান এবং সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া নিশ্চিতকরণের আবশ্যকতা। আমরা জানি যে করোনার যে দ্বিতীয় প্রভাব, কোভিড-19 দ্বিতীয় ওয়েভ আমাদের দেশে আবার হানা দিয়েছে। এর ভয়াল যে আক্রমণ বা ভয়াবহতা, এটি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত আছি যে আসলে কি হবে। অনেকদিন ধরেই আমরা এই করোনার সাথে যুদ্ধ করে চলছি, কিন্তু শীতে এই করোনার ভয়াবহতা আরো বাড়বে বলেই আমরা সবাই আশঙ্কা করছি। তো সেই আশঙ্কার জায়গা থেকে আমাদের কতটুকু সচেতন থাকতে হবে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে করতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আলাপন কাউন্সিলর বিশেষজ্ঞ হিসেবে আমাদের আলাপন আপা এবং আলাপন ভাইয়া, যাদের সাথে আমাদের সবসময় দেখা হয়, যাদের পরামর্শ নিয়ে আমরা সবসময় সামনে এগিয়ে চলি। তা আমি প্রথমেই চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে আমাদের আলাপন আপার কাছে। আপা কেমন আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপা আমি ভালো আছি। আপা প্রথমেই আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে যে কোভিড-19 যে দ্বিতীয় ধাপ এবং এর যে আসলে প্রভাব, সেই প্রভাব নিয়ে একটু সংক্ষিপ্ত যদি আমাদেরকে একটু ধারণা আপনি প্রথমে দিতেন, তাহলে আমাদের আলোচনাটি মনে হয় আরো বেশি সুন্দর হতো। আর সকলের জন্য এটিতে অংশগ্রহণ করাটা আরো সহজ হতো। আচ্ছা আপা, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। কোভিড-19 যে বিষয়টা আমরা সবাই জানি যে গত বছর মানে 2019 সালের ডিসেম্বর মাসে কিন্তু এটি সর্বপ্রথম চীনে শনাক্ত হয়েছে এবং বাংলাদেশে পরবর্তীতে মার্চ মাসের 8 তারিখে কোভিড রোগী শনাক্ত হয়েছে। তো দেখা গেছে যে প্রথম থেকে মার্চ মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু ক্রমাগতভাবে আমাদের দেশে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বা মৃতের সংখ্যাটা কিন্তু বেশ ভালোই এখনো পর্যন্ত, মানে এখনো কিন্তু আমাদের প্রথম ধাপটাই এখনো পর্যন্ত আমাদের দেশে শেষ হয়নি। কিন্তু অন্যান্য দেশে দেশের দিকে যদি আমরা তাকাই, তো সেখানে কিন্তু প্রথম ধাপটা কিছুদিনের জন্য একটু কমে গিয়েছিল, কমে গিয়ে আবারও কিন্তু দ্বিতীয় পর্যায়ে একটা এই যে শীতের আগমনের সাথে সাথে এই দ্বিতীয় পর্যায়টা আবার শুরু হয়ে গেছে। এই কারণেই কিন্তু এই দ্বিতীয় ধাপ নিয়ে বাংলাদেশে আমরাও অনেক সচেতন হয়ে যাচ্ছি বা আমরা অনেক চিন্তা ভাবনা করছি, বাংলাদেশ সরকারও চিন্তা ভাবনা করছে যে দ্বিতীয় ধাপের এই বিষয়টা আমরা কিভাবে তাহলে পরবর্তীতে সামলাবো বা সচেতন থাকবো। আপা আমরা একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, আপনি একটু যদি জোরে বলতেন। আপা, এখন কি আমার কথাগুলো শোনা যাচ্ছে? জি জি আপা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপা। তো আমরা যদি দেখি বাংলাদেশের যে চিত্রটি, যে গত 24 ঘন্টাও কিন্তু আমরা দেখতে পাই যে 1847 জন আক্রান্ত হয়েছে নতুন করে। মৃতের সংখ্যাটাও একেবারে কিন্তু কম নয়, 28 জন। তো এইভাবে কিন্তু আহ, চলছে এখনো পর্যন্ত বাংলাদেশে। তো যার কারণে এই হাত ধোয়ার বিষয়টি বা মাস্ক পরার বিষয়টি বা যে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়, বারবারই বলা হচ্ছে, সেই দূরত্ব বজায় রাখার ব্যাপারগুলোতে কিন্তু খুব জোরদার করা হচ্ছে এবং বাংলাদেশ সরকার থেকে মাস্ক পরার বিষয়ে কিন্তু খুবই বিধিনিষেধ, মানে না পড়লে আইনের আওতায় আনা হতে পারে এরকম বিষয়গুলো বলা হচ্ছে এবং স্কুলগুলো কিন্তু এখনো খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। স্কুলগুলো আপাতত বন্ধই থাকবে যাতে করে আমাদের শিশুরা সুরক্ষিত থাকতে পারে। দ্বিতীয় ধাপের জন্য কিন্তু এগুলো আসলে আমাদের প্রস্তুতি, আমাদের দেশের সরকারের পক্ষ থেকে, যাতে আমাদের দেশের মানুষরা সুরক্ষিত থাকতে পারে। আমরা যদি একটু বাইরের বিশ্বগুলোর দিকে তাকাই, জার্মানি, ইউরোপ, ফ্রান্স বা ইংল্যান্ডে কিন্তু যেটা লকডাউন আবারও ঘোষণা করা হয়েছে এবং বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করা হচ্ছে
হচ্ছে, যেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল একটা পর্যায়ে, যেটা করোনা ভাইরাস যখন তাদের দেশে কমে এসেছিল। এবং আহ, বেশিরভাগ ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু লকডাউন বা কারফিউ বা স্বাভাবিক চলাফেরার উপরে বিধিনিষেধটা পুনর্বহাল হচ্ছে। তো বাংলাদেশে যেহেতু এখনো প্রথম ধাপটাই শেষ হয়নি, তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর অবস্থা পর্যালোচনা করে আমরা বলা যায় যে আমরা বুঝতে পারি যে হয়তো দ্বিতীয় ধাপ বাংলাদেশেও শুরু হবে। এই জন্য আমাদের যথাযথ ব্যবস্থা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ আপা। আসলে আমাদের করোনার এই যে দ্বিতীয় যে প্রভাব, সেই প্রভাব নিয়ে আসলে আমরা অনেক ভীত আছি সবাই। আহ, যেহেতু আমরা শুনছি যে শীতে এর প্রভাব অনেক বাড়বে, এ ভয়ঙ্কর রূপ নেবে, সুতরাং আমাদের সবাইকে আসলে সচেতন থাকতে হবে। এবং সরকার বারবারই বলছে যে মাস্ক পরতে হবে, মাস্ক ব্যবহারের বিকল্প কিছু নেই। আপনি যত বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, মাস্ক পরবেন, সতর্কতা অবলম্বন করবেন করোনা থেকে, তত তাড়াতাড়ি আপনি মুক্ত হতে পারবেন। তো সেই কারণে আমাদের সবারই আসলে মাস্ক পরতে হবে। এবং মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক, এবং সরকারি ভাবে সব জায়গায় বলা হচ্ছে যে নো মাস্ক নো সার্ভিস। সুতরাং এটা শুধু যে সরকারি প্রতিষ্ঠানে তা না, আমাদের ঘরে বাইরে সব জায়গায় আমাদের আসলে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো, এবং আমাদের নিজেদেরকে মুক্ত রাখা, আমাদের সন্তানদেরকে করোনার ভয়াবহতা থেকে নিরাপদে রাখা। আমরা যদি নিরাপদে থাকি, আমাদের সন্তানরা যদি নিরাপদে থাকে, আমাদের পরিবারের সবাই যদি নিরাপদে থাকে, তাহলে আমাদের দেশ সুরক্ষিত থাকবে। এবং আমরা সকলে মিলে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব এবং মাস্ক পরবো। ধন্যবাদ আপা। আমি আবার চলে যাচ্ছি আলাপন ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আসলে আমাদের দেশে করোনা তো খুবই একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে, ইউরোপীয় কান্ট্রি, মানে দেশগুলোতে, যেটি আলোচনা তো বললেন যে যুক্তরাষ্ট্র সহ আরো অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এবং লকডাউনও শুরু হয়েছে। তো এই যে করোনার যে বিষয়টি, এই বিষয়টি কি আসলে আহ গরমের সময় বেশি ছড়িয়ে পড়ে নাকি ঠান্ডার সময় বেশি ছড়িয়ে পড়ে? এই বিষয়টি সম্পর্কে একটু যদি পরিষ্কার ধারণা আমাদেরকে দিতেন। জি, ধন্যবাদ আপা। তাপমাত্রা যতই উষ্ণ হোক না কেন, বা যতই শীতকালীন হোক কিনা বা শীতল থাকুক কিনা, এটার সাথে আসলে কোভিড এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যেখানে অনেক উষ্ণতা বা উষ্ণ আবহাওয়া আছে, সেখানেও কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা অনেক পাওয়া গেছে। এবং যেখানে শীত প্রধান দেশ যেগুলোতে, সেখানেও কিন্তু অনেক কোভিড আক্রান্ত অনেক রোগী পাওয়া গেছে। তো নতুন করোনা ভাইরাস উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সংক্রমিত হয় বলে একটা তথ্য বিভিন্ন মাধ্যমে উচ্চারিত হতে শোনা যায়। আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা শুনি। এই তথ্যটি সম্পূর্ণ একটা ভুল তথ্য। আমরা মানে এটাকে আমরা সামাজিক স্টিগমা বা কুসংস্কার এই টাইপেরও বলতে পারি, যেটা আসলে আমরা বিভিন্ন মানুষের শুনছি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলেছে যে এখন পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সহ সব ধরনের পরিবেশ এবং এলাকায় করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। যে কথাটা আমি আগেই বলেছিলাম যে গরম প্রধান দেশে এবং শীত প্রধান দেশে দুই দেশেই কিন্তু এটার বিস্তার আছে। আহ, সেহেতু জলবায়ু ও আবহাওয়ার যেমনই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি সবাইকে বলবো যে সবাই সতর্ক থাকুন। এবং কোভিড-19 আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এমন এলাকা ভ্রমণের ক্ষেত্রেও আমরা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করব। এবং মনে রাখতে হবে যে কোভিড-19 থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে ভালো পথ হচ্ছে একটু পরপরই সাবান পানি, যে সবচেয়ে ভালো। সাবান সাবান পানি যদি না থাকে, সেক্ষেত্রে সোপি ওয়াটার ইউজ করা যায়। এবং এর পরবর্তী ধাপ হচ্ছে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা এটা করতে পারি, যেটার ভিতরে অবশ্যই অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাব বা স্যানিটাইজার এটা অবশ্যই 70% থাকতে হবে। কারণ এখানে কিন্তু জানা যাচ্ছে বা আমরা জানি যে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটার আসলে কোয়ালিটি বা কোন কোম্পানি করছে সেটা কি 70% গায়ে লেখা আছে কিনা অ্যালকোহল, এই জায়গাটাও আমরা একটু দেখে নিব আর কি।
তো এভাবে যদি আমরা হাত পরিষ্কার করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, হ্যাঁ, এবং আমরা যেটা জানি যে শীত প্রধান দেশে হয়তো বা কম হয় বা বেশি হয়, বা উষ্ণ যখন আসবে খুব গরমের সময় হয়তো বা এটা থাকবে না। তো এই জায়গাগুলো যখন আমরা মাথায় রাখবো না যে আমরা আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঋতুতেই আমাদেরকে সচেতন থাকতে হবে, সরকারি যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে সেই জায়গাটা আমরা মেনে চলবো, তাহলেই আমি মনে করি যে আমাদের দেশের যে জনগণ আছে তারা যদি সচেতন হয়, এই সচেতনতার মাধ্যমেই তারা এই কোভিড-19 থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন। কারণ আমরা অনেকেই মনে করি যে আসলে শুধু শীতকালেই মনে হয় বা শীত প্রধান দেশেই সম্ভবত করোনার ভয়াবহতা আমরা দেখতে পাই। আসলে তথ্যগুলো সঠিক নয়। যে কোনো সময়ে যে কোনো জায়গায় এই করোনার ভয়াবহতা দেখা দিতে পারে। সুতরাং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আমাদের সাথে, দেখে খুব ভালো লাগছে। তোমরা একটু জানাবে যে তোমাদের এলাকায় কি শীত পড়েছে, বা তোমরা কি আসলে ভয় পাচ্ছো করোনা নিয়ে? তোমাদের কি মনের মধ্যে কি চিন্তা কাজ করছে যে দ্বিতীয় ওয়েভ সম্পর্কে? তোমরা শুনছো, যেহেতু তোমরা নিজেরা অনেকদিন ধরে ঘরে বন্দি অবস্থায় আছো, তো তোমাদের কাছ থেকেও আমরা জানতে চাই যে করোনার দ্বিতীয় ওয়েভ সম্পর্কে তোমরা আসলে কি ভাবছো, বা তোমরা কোন জেলা থেকে জয়েন করেছো সেটা তো আমাদের জানাচ্ছোই, পাশাপাশি তোমাদের এলাকার কি অবস্থা, বা তোমরা এখনো শীতের মধ্যে পড়েছো নাকি গরমের মধ্যেই আছো, একটু আমাদেরকে জানাও। তাহলে আমাদের যে বিশেষজ্ঞ যারা আছেন তারা তোমাদেরকে পরামর্শ দিতে পারবেন, এবং অবশ্যই অন্য আপনারা যারা আছেন আপনাদেরও যে কোনো প্রশ্ন এখানে রাখবেন, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার চলে যাচ্ছি আলোপন আপার কাছে। আপা, নতুন করোনা ভাইরাস প্রতিরোধ মানে এই যে দ্বিতীয় ওয়েভ আসছে, সেটার জন্য কি আসলে অ্যান্টিবায়োটিক কার্যকরী? আচ্ছা, আপা আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে আপা, মাঝে মাঝে একটু লো হয়ে যাচ্ছে সাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানতে চাচ্ছিলেন যে অ্যান্টিবায়োটিকটা করোনা ভাইরাসের জন্য কার্যকরী কিনা। আসলে শুরুর দিকে আমরা অনেকেই শুনেছিলাম, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্টিবায়োটিকের নামও আসছিল যেগুলো কিনা করোনা ভাইরাসের জন্য কার্যকরী বলে বলা হচ্ছিল। কিন্তু আসলে আসল কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আসলে কোনোভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয়। এটা আসলে ভাইরাসের বিরুদ্ধে নয়, বরং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা কার্যকরী। যেহেতু নভেল করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস, তো এই কারণেই এর চিকিৎসা বা প্রতিরোধে অ্যান্টিবায়োটিক আসলে ব্যবহার করা কোনোভাবেই মানে ব্যবহার করে কোনো লাভ নাই, বা ব্যবহার করা ঠিক নয়। তবে এরকম যদি হয় যে কেউ যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে যদি কেউ ভর্তি হন, এবং তিনি ব্যাকটেরিয়া দ্বারা অন্য কোনো সহ সংক্রমণের কোনো ভয় থাকে, বা যদি সংক্রমিত হয়ে যান কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা, তাহলে কিন্তু তিনি অ্যান্টিবায়োটিক পেতে পারেন ওই ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য, কিন্তু করোনা ভাইরাস চিকিৎসার জন্য নয়। ধন্যবাদ আপা। জি আপা, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে যে আমাদের আসলে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা সতর্ক অবস্থায় অবস্থান করছি, বাসায় বাইরেও যখন যাচ্ছি আরো একটু সতর্ক হতে হবে, যেহেতু আমরা অনুমান করছি যে করোনার ভয়াবহতা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। সুতরাং আমাদের নিজেদেরকে এবং অন্যদেরকেও সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলেরই মাস্ক পরতে হবে, সতর্কতামূলক ব্যবস্থাগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। অ্যান্টিবায়োটিকই আসলে এটির শুধুমাত্র মানে কি বলে দূর করার উপায় হতে পারে না। আমাদের সচেতনতাই সবচেয়ে বেশি দরকার। তা আমি আবার আলোপন ভাইয়ার কাছে চলে যাচ্ছি। যে ভাইয়া, অনেকেই বলছে যে জি আপা। মাস্ক মাস্ক পরতে হবে না। মাস্ক পরে কি হবে, মাস্ক পরার তো আসলে দরকার নাই। আমি যদি এমনি একটু দূরত্ব বজায় রাখি তাহলেই হবে। তো মাস্ক পরাটাকে অনেকে গুরুত্ব দিচ্ছেন না, এবং আমরা সচরাচর সব জায়গায় দেখছি, যখন বাইরে যাচ্ছি বা টিভিতে কোনো প্রোগ্রাম বা অন্যান্য জায়গায় দেখছি যে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। তো আসলে কিভাবে নিরাপদে মাস্ক পরতে হয়, এবং এর সঠিক ব্যবহারটি আসলে কিভাবে করতে হয়, এটি যদি একটু আমাদেরকে বলতেন। জি আপা, অসংখ্য ধন্যবাদ। আর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিকভাবে কিভাবে মাস্ক পরতে হবে। তো প্রথমে আমি একটু বলে নিই যে কিভাবে সঠিকভাবে মাস্কটা পরতে হবে। প্রথমে মাস্ক স্পর্শ করার আগে হাত ধুয়ে ফেলতে হবে, এবং সেটি অবশ্যই সাবান পানি দিয়ে ধুতে হবে এবং 20 সেকেন্ড যাবত
যদি সাবান পানি না থাকে সেক্ষেত্রে আমি আগেই যেটা বলেছিলাম যে হ্যান্ড স্যানিটাইজার, যেটা 70% অ্যালকোহল থাকতে হবে, অ্যালকোহল ভিত্তিক, তো সেটা দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। এমন মাস্ক পরতে হবে যেটাতে মুখ, নাক এবং থুতনি আবৃত থাকে। মাস্ক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে যখন সে মাস্কটা পরে থাকবে, অর্থাৎ মাস্ক পরিহিত অবস্থায় অবশ্যই মাস্কের সামনের অংশে কোনোভাবেই হাত দিতে পারবে না। যদি ভুলেও কখনো সামনে হাত চলে যায় সেক্ষেত্রে অবশ্যই সে যেন হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে বা অন্য কোনো মাধ্যমে তার হাতটিকে সে পরিষ্কার করে নেয়। মাস্ক পাশের ফাঁকা যে জায়গাগুলো থাকে, অনেকে আছে যে ফাঁকা জায়গা রেখে তারপরে মাস্ক পরে, পাশের ফাঁকাগুলো না রেখে মাস্ক মুখের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করতে হবে। আর মাস্ক পরিষ্কার আছে কিনা সেই বিষয়টিও তাকে নিশ্চিত করতে হবে যখন সে মাস্কটি সে নিবে। অনেক সময় দেখা যায় যে একই মাস্ক বারবার সে ব্যবহার করছে, বারবার করছে, কিন্তু সেটার ভিতরে যদি জীবাণু থাকে বা অন্যান্য কোনো থাকে সেই জায়গাটাও যেন সে একটু নিশ্চিত করে নেয়। আরেকটা বিষয় হচ্ছে যে মাস্ক পরা অবস্থায় স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে সে নিশ্চিত হয়ে নিবে। যে অনেক সময় আছে যে সে ফিজিক্যাল এক্সারসাইজ করে বা যারা খুব কঠোর কায়িক পরিশ্রম করে সেই সময় যদি তারা মাস্ক পরিধান করে, এবং অনেক সময় দেখা যায় যে তাদের আরো অনেক শ্বাসতন্ত্রের আরো অনেক জটিলতা হতে পারে, তো সেই সময়টাতে যাতে তারা একটু সতর্ক হয়ে সচেতন হয়ে মাস্কটা পরিধান করে। এবং মাস্কটি যদি পরা অবস্থায় মাস্কটি যদি ময়লা হয় বা বিভিন্ন কারণে ভেজে যেতে পারে, কাশি আসতে পারে বা ঘামের কারণে ভিজে যেতে পারে, তবে সেই সময় সেই অবস্থাতে অবশ্যই মাস্কটিকে পরিবর্তন করতে হবে বা বদলে ফেলতে হবে। আর মাস্কটি টেনে নাক বা চিবুকের নিচে নামানো যাবে না। অনেক সময় আমরা যেটা দেখি মাস্ক ঠিকই পরেছে, বাট সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তার থুতনির নিচে বা গলায় বা অন্যান্য জায়গায় সে ঝুলিয়ে রাখছে, হয়তো বা কানের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে ঝুলিয়ে রাখছে, সে দেখাচ্ছে যে সে মাস্ক পরছে, বাট আসলে সেই প্রপারলি যদি না পরে তাহলে ওই পরার আসলে কোনো কাজই হবে না। এই জন্য আমাদেরকে সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। আর যখন এটা হচ্ছে যে আমি প্রথমটা বললাম যে কি ধরনের মাস্ক পরবে, কিভাবে ব্যবহার করবে, মাস্ক অবস্থা যে পরা অবস্থায় কি ধরনের জটিলতা হতে পারে। এখন হচ্ছে যখন সে মাস্কটা বাসায় ফিরে এসে বা যখন সে মাস্কটা খুলে ফেলবে, সে সময় তাকে মুখ বা কানের পিছন থেকে মাস্কটি সরিয়ে ফেলতে হবে এবং মাস্কটি ফেলার পর দূরে সরিয়ে রাখবে। যদি কাপড়ের মাস্ক হয় সেক্ষেত্রে যদি সে পুনরায় ব্যবহার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে এমন একটা পাত্রে বা এমন একটা বাক্সে বা এমন একটা ঢাকনাযুক্ত বক্সে ব্যবহার করতে হবে যাতে করে পরবর্তীতে সেটাকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে কড়া রোদে শুকিয়ে তারপর এটা আবার ব্যবহার করতে পারবে। আর যদি সে যদি মাস্কটি ফেলে দেয় সেক্ষেত্রে মাস্কটি ফেলে দেওয়ার পরে সে যেন অবশ্যই যে কেউ যেন অবশ্যই সাবান পানি দিয়ে হাত ভালো করে 20 সেকেন্ড যাবত ধুয়ে নেয়। কারণ হচ্ছে যখন সে মাস্কটি খুলবে তখন কিন্তু সামনের অংশে বা অন্যান্য জায়গায় তার এই জায়গাটা থেকে ভাইরাস ইনফেক্টেড হতে পারে বা আসতে পারে। তো সে যদি হাতটি, আমরা জানি যে কয়েকটা মাধ্যমেই করোনা ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে, একটা হচ্ছে নাক, মুখ, চোখ, হাত। তো এই যে হাতটি যাতে আমরা সাথে সাথে ধুয়ে ফেলি এবং তাহলে দেখা যায় যে আমরা এই সব মানে জটিলতা থেকে বা করোনা ভাইরাসের মতো মহামারী থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এজন্য আমি বারবারই বলবো যে সরকারি যে স্বাস্থ্যবিধি আছে সেই জায়গাটা যেন আমরা সবাই ফলো করি, এবং গভর্নমেন্ট কিন্তু খুব ইনিশিয়েটিভ নিয়েছে as soon as যে তারা বলছে, গভর্নমেন্ট বলছে যে যদি মাস্ক না পরে, আপনি যেটা বলছিলেন যে নো মাস্ক নো সার্ভিস, এবং সেই সাথে গভর্নমেন্ট হচ্ছে যদি মাস্ক কেউ না পরে সেক্ষেত্রে তাকে 200 টাকা জরিমানা দিতে হবে। যদি মানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পানিশড হয় আর কি, তাহলে 200 টাকা জরিমানা দিতে হবে, এবং অনাদায়ে যদি টাকা না দিতে চায় সেক্ষেত্রে 2 দিন পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখেছে। তো আমাদের সরকার এই বিষয়ে খুবই সচেতন যাতে করে আমরা ভালো থাকি। সো আমি বলবো সবাই যদি আমরা সচেতন হই অবশ্যই এই করোনা ভাইরাসের মতো মহামারী থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ আপা সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসলে মাস্ক নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, তো আপনার এই উত্তরের মাধ্যমে আমরা আসলে আমাদের সমাধান পেয়ে গিয়েছি। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের যে যত পরামর্শই দেখ, যে যত সচেতনতামূলক কথা বলুক না কেন, আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে জি আসলে আপা, কোনো হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেইন কাজ। হ্যাঁ,
তো আপনার কাছে আমি এই সম্পর্কিত আরেকটি কথা বলতে চাই যে অনেকে ভাবছে যে আসলে কোন ধরনের মাস্ক ব্যবহার করবে, শুধু কি কাপড়ের মাস্ক নাকি বাজারের যে ধরনের মাস্ক পাওয়া যায় সেটা, মানে কোনো কি আচ্ছা, সমস্যা আছে যে? না, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে মাস্কটা কার জন্য আমি ব্যবহার করব। যদি আমরা আমাদের মতো পূর্ণবয়স্ক যারা আছেন তারা যদি ব্যবহার করে, সেক্ষেত্রে তারা যদি চায় কাপড়ের মাস্ক বারবার যদি ব্যবহার করতে চায়, অবশ্যই সেটা ৩ লেয়ার বিশিষ্ট হতে হবে। এবং সেটা সে বারবার যদি পরে, সেক্ষেত্রে প্রথমেই তাকে ভালো কাপড়ের মাস্ক নিতে হবে। অবশ্যই সুতি কাপড় বা লাইলন কাপড় বা যে কাপড়ই সে কমফোর্ট ফিল করে সেটা সে নিতে পারে। এবং কাপড়ের যদি হয়, সে চাইলে বারবার ধুয়ে এটা ওয়াশ করে কড়া রোদে শুকিয়ে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে, যাতে এটা পরিপূর্ণ জীবাণুমুক্ত হয় সেই বিষয়টা নিশ্চিত করে দেন তারপরে সে কাপড়ের মাস্ক পরতে পারবে। এবং যদি সে যদি কাপড়ের মাস্ক না পরতে চায়, সেক্ষেত্রে যে সার্জিক্যাল মাস্কের কথা বলা হয়েছে, সেই মাস্কগুলো সে পরতে পারবে। হ্যাঁ, এই বিষয়টা। আর যদি শিশুদের ক্ষেত্রে বলেন, তো শিশুদের ক্ষেত্রে হলে এমন মাস্ক পরতে হবে। আর মাস্ক পরার যে বিষয়টা আমি আগেই বলেছি, যে প্রপার ভাবে মাস্ক পরতে হবে। আমি থুতনিতে ভিজিয়ে মানে ঝুলিয়ে রাখলাম, তার মানে যে আমার মাস্ক দিয়ে কাজ হচ্ছে, বিষয়টা এরকমের না। এবং আমি একটা এখানে একটু বলতে চাই যে আমরা একটা গবেষণা দেখেছিলাম, যারা মাস্ক পরিধান করে, দুইজন ব্যক্তি যদি মাস্ক পরিধান করা অবস্থায় কথা বলে, তাহলে কিন্তু এবং প্রপার ওয়েতে যদি মাস্কটা সে পরে, তাহলে কিন্তু দেখা যায় যে তার 0% হচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণের যে হারটা থাকে সেটা একবারেই থাকে না। এবং সেক্ষেত্রে যদি তারা ৩ ফুট দূরত্বটা মেনটেন করে কথা বলে, হ্যাঁ, অর্থাৎ যদি আমি একটু দূরত্বে থাকি এবং মাস্ক সঠিকভাবে পরি, এবং এই যে বিষয়গুলো স্বাস্থ্যবিধির কথা আছে, তাহলে কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারে। তো সেভাবে আমি বলতে চাই যে আমরা যদি শিশুদের কথা একটু ভাবি বা বলি, অনেক সময় দেখা যায় যে আমি আমার শিশুর জন্য নিজে মাস্ক তৈরি করে দিতে পারি বা বাজার থেকে নিয়ে আসতে পারি। তো যদি বাজার থেকে নিয়ে আসতে পারি, আমার শিশুর বয়স এবং তার উপযোগী অনুযায়ী তাকে মাস্ক কিনে দিতে হবে। এবং মানে সেম অ্যাজ আমরা যেভাবে সঠিকভাবে মাস্কের কথা বললাম, ঠিক তেমনি তার প্রতিও সচেতনতা রাখতে হবে এবং তাকে সচেতনভাবে সেই বিষয়টাকে আমরা যারা বড়রা আছি তারা যেন এই বিষয়টা খেয়াল রাখি। এবং যদি আমি মনে করি যে না, বাজার থেকে আমি আনবো না, সেক্ষেত্রে আমরা চাইলে নিজেরাও কাপড় দিয়ে ৩ লেয়ার যুক্ত মাস্ক নিজেরাও তৈরি করে দিতে পারি। ঠিক আছে? এখন হচ্ছে যে আমাদের আসলে অনেক প্রকারই বাজারেও কাপড়ের মাস্ক পাওয়া যায় বা বিভিন্ন টাইপের মাস্ক পাওয়া যায়, যে যেটা কমফোর্ট ফিল করে সেটাই সে ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন আপনি। অবশ্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সতর্কতার সাথে মাস্ক পরিধান করব। আমি আবার চলে যাচ্ছি আলাপন আপার কাছে। আপা, আমার এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে হার্ড ইমিউনিটি কি, এবং কোনো ব্যক্তি যদি প্রথমবার করোনায় আক্রান্ত হয়, তার কি দ্বিতীয়বার আবার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটির জন্য। হার্ড ইমিউনিটির ব্যাপারটা হচ্ছে যে এটা অনেক পপুলেশন ইমিউনিটি নামেও পরিচিত। এটা কিন্তু টিকাদান কর্মসূচির সাথে রিলেটেড এই ধারণাটি, যেটাতে বলা হয় যে একটা নির্দিষ্ট সংখ্যক পপুলেশন বা জনগোষ্ঠী যদি এই টিকা, যে কোনো ভাইরাসের বিরুদ্ধে যে টিকাগুলো আছে এই টিকাগুলো যদি পেয়ে যায়, তাহলে কিন্তু বলা যায় যে ওই জনগোষ্ঠীতে আর কারোরই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে না। হার্ড ইমিউনিটির ধারণাটা আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, যে এই ধারণা অনুসারে কোনো এলাকার বেশিরভাগ মানুষকেই ভ্যাকসিন দেওয়া হয়, যাতে পুরো পপুলেশনের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার সংখ্যাটা কমানো যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে 98% পপুলেশনকে ভ্যাকসিন দেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে 95% পপুলেশনকে ভ্যাকসিনটা দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে রোগ থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু ভ্যাকসিনের আওতায় আসার প্রয়োজনটা পড়ে না। এর ফলে যেটা হয় যে শিশু এবং অসুস্থ ব্যক্তি যারা আছেন, যাদেরকে আসলে ভ্যাকসিন দেওয়াটা সম্ভব নয়, তাদের মধ্যেও কিন্তু এই ইমিউনিটিটা তৈরি হয়ে যায় এই হার্ড ইমিউনিটির মাধ্যমে। এটাই হচ্ছে মূলত হার্ড ইমিউনিটির বিষয়টা। আর কোভিড-19 আসলে আক্রান্ত পরবর্তীতে হবে কি হবে না, এটা একটু এখনই সরাসরি বলা যায় না, এটা একটু আলোচনার বিষয়। যেমন আমরা জানি যে কোভিড-19 যারা আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কয়েক সপ্তাহের মধ্যে বেশিরভাগ মানুষের ভিতরে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়ে যায়।
যদিও এ ব্যাপারে এখনো গবেষণাগুলো চলছে যে এই প্রতিরোধ ব্যবস্থাটি কতটা শক্তিশালী বা কতদিন পর্যন্ত স্থায়ী হবে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করছে, যে এই যে ইমিউন রেসপন্সটি তৈরি হয় মানুষের মধ্যে, সেটা কি ইনফেকশনের ধরনের উপর নির্ভর করে কিনা এটা নিয়েও গবেষণা চলছে। যে যেমন কোনো ব্যক্তির মধ্যে আমরা কিন্তু জানি যে কোভিড-19 আক্রান্ত অনেক ব্যক্তির মধ্যে কোনো ধরনের কোনো উপসর্গ থাকে না। তো এরকম যদি উপসর্গ কারো মধ্যে না থাকে, আবার কারো কারো মধ্যে দেখা যায় যে কিছু অল্প মাত্রায় কিছু উপসর্গ থাকে, আবার কারো কারো ক্ষেত্রে তীব্র উপসর্গ দেখা যায়। তো এই সব ব্যক্তিদের ক্ষেত্রেই ইমিউন রেসপন্সটি একই রকম থাকে কিনা এইটাও কিন্তু গবেষণাটা চলছে। তো দেখা গেছে যে যাদের একেবারেই উপসর্গ ছিল না তাদেরও কিন্তু ইমিউন রেসপন্সটা তৈরি হয়েছে। আর কোভিড-19 বিষয়টি এখনো যেহেতু পরীক্ষানাধীন, তো অন্যান্য করোনা ভাইরাস যেমন সাধারণ সাধারণ সর্দি কাশি, সার্স কোভ, মার্স ইত্যাদির ক্ষেত্রে এই ইমিউনিটি সময়ের সাথে সাথে কিন্তু কমতে থাকে, যেটা গবেষণায় দেখা গেছে। তাই সার্স কোভের ক্ষেত্রে ব্যক্তির মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা কতদিন স্থায়ী হবে তা আসলে বলা যায় না। তাই এই আলোচনা থেকে আমরা আসলে এটা বুঝতে পারছি যে বা বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হবে কিনা সেটা আসলে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কোনো কোনো ব্যক্তি দ্বিতীয়বার ভাইরাসে আক্রান্ত হয়েছে এরকম তথ্যও কিন্তু আমরা পেয়েছি। তাই আমাদের প্রত্যেককেই আসলে নিজ নিজ জায়গা থেকে যথাযথ সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। ধন্যবাদ জি আপা। আপা, ধন্যবাদ। আসলে তার মানে হচ্ছে যে আমি যদি কখনো আক্রান্ত হই বা যে কেউ আক্রান্ত হয়, মানে তার নেগেটিভ আসার সাথে সাথেই ভাবার কোনো কারণ নেই যে আমি আর আক্রান্ত হব না। আর তাকে আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে সতর্ক থাকতে হবে। করোনা একবার হলে দ্বিতীয়বার হবে কি হবে না সেটি তো আসলে আহ অনেক পরের ব্যাপার। মূল কথা হচ্ছে যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সেটি করোনা হোক বা না হোক। আমি এখন চলে যাচ্ছি আলাপন ভাইয়ার কাছে। ভাইয়া, একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা অনেক সময় বলি যে সামাজিক দূরত্ব, আসলে বিষয়টি কি সামাজিক দূরত্ব নাকি নিরাপদ দূরত্ব? আসলে করোনা ভাইরাস থেকে বা এই করোনা এই রোগ যে কোভিড-19 এর ভয়াবহতা থেকে মুক্ত থাকার জন্য আমাদের অন্যদের থেকে নিরাপদ দূরত্ব রাখতে হবে নাকি সামাজিক দূরত্ব? একটু বিষয়টি ক্লিয়ার করলে খুব ভালো হয় যে কেন আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন। কারণ হচ্ছে আমরা যদি নিরাপদ দূরত্ব বলি, নিরাপদ দূরত্ব বলতে বোঝাচ্ছে এরকমের যে আমরা যদি তার কাছে যাই, সে যদি ইনফেক্টেড থাকে বা আক্রান্ত থাকে, তো সেক্ষেত্রে যাতে আমি সেফ থাকি। তো এই জন্য বারবার ডাব্লিউএইচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে নিজের এবং অন্যের মধ্যে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। যদি এটা আমরা রাখতে পারি এবং সঠিকভাবে মাস্ক পরিধান করি তাহলে কিন্তু আমাদের নিরাপদ যে দূরত্বটা সেটা বজায় থাকবে। সেই সাথে হচ্ছে যে সামাজিক দূরত্ব যদি আমরা বলি, আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতেছি যদি আমি মাছ কিনতে যাই বা আমি যদি মুরগি কিনতে যাই, তো সেই জায়গাটা থেকে আমাকে একটু যদি আমি ক্রাউডেড দেখি বা ভিড় বেশি দেখি, তো সেই জায়গাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে তাহলে আমি একটু পরে যাই বা আমি যদি যারা কিনছে তাদের পরে যেও কিন্তু আমি কেনাকাটা করতে পারি। তো সেখানে যদি আমরা যে খুব তাড়াহুড়ো করে তাদের ঠেলে মানে ওরকম আবার কেনাকাটার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমি ইনফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেভাবে যদি আমি বলি যে আমরা যদি আমার অফিসে যেতেই হয় বা এখন সব অফিস খুলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোন সময়টাতে ভিড় কম থাকে সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে যেতে পারি। তো এভাবে যে কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু দেখা যায় যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো সেই সাথে সামাজিক দূরত্ব এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং যখন কেউ কাশি, হাঁচি বা কথা বলে তখন তারা তাদের নাক, মুখ থেকে ছোট তরল ফোঁটা স্প্রে করে যার মধ্যে ভাইরাস থাকতে পারে। অর্থাৎ কথা বলার মাধ্যমেও কিন্তু আমরা যে ফোঁটা বা ফ্লুইড জাতীয় কিছু বের হয় সেখান থেকে কিন্তু ভাইরাসটা ছড়াতে পারে। এই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। যদি কেউ খুব কাছাকাছি এসে কথা বলতে চায়, তবে সেই ব্যক্তি আসলে আক্রান্ত কিনা, তো তাকে একটু সচেতন করিয়ে দেওয়া, হ্যাঁ? বা আমি নিজে থেকেই যেন একটু সচেতন থাকি সেই জায়গাটাও একটু মাথায় রাখা এবং এভাবে যদি আমরা
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে অবশ্যই আমরা নিজেকেই নিরাপদ রাখতে পারবো এবং নিজেই নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবো। এবং সামাজিক দূরত্ব কোন জায়গাটায় কোন সময় কিভাবে একটু মাথায় রেখে সচেতনভাবে আমরা চললেই কিন্তু আমরা নিজেও সেফ থাকতে পারবো এবং সামাজিকভাবে যে দূরত্বর যে বিষয়টা সেটাও ম্যানেজ করে চলতে পারবো। ধন্যবাদ আপনার। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা যেখানে যেভাবে যাই না কেন, যেই জায়গায় আমাদের প্রয়োজনীয়তা আসলে বের হতেই হবে, তো সেই জায়গায় আমাদের আসলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সামাজিকতার খাতিরে হোক বা কর্মের খাতিরে হোক, যেখানেই আমরা যাই না কেন, আমরা যদি নিরাপদ দূরত্ব বজায় রাখি, যতটুকু দূরত্ব বজায় রাখলে আমরা নিরাপদে থাকতে পারবো, তাহলে মনে হয় যে আমরা এই করোনার ভয়াবহতা থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্টের একটি বিষয় আছে, তোমাদেরকে বারবারই বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তোমরা নিজেরা বিদ্যালয়ে যাবে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা নিজেরা যাচ্ছ। এটি আসলে করা ঠিক না। সরকার তোমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে বা প্রতিষ্ঠান যেভাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমাদের সেটি অবশ্যই মেনে চলা উচিত এবং নিরাপদ থাকা উচিত, এবং নিরাপদ থাকার জন্য তোমাদেরকে ঘরে অবস্থান করা উচিত। তোমাদের যারা অভিভাবক আছেন, তারা সামাজিক দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রেখে অবশ্যই বিদ্যালয়ে যাবেন এবং শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয়টি আছে সে কাজটি সম্পূর্ণ করে আসবেন। এবং অবশ্যই সে সময় আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাবেন, যেভাবে নিয়ম অনুযায়ী জমা দিতে হয় সেভাবে দিবেন। কিছুতেই আপনি আপনার সন্তানকে নিয়ে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবেন না, কারণ আপনার সন্তানের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনার। সুতরাং এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে নিরাপদ দূরত্ব বজায় রাখা খুব জরুরি আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, সকলের জন্য। আমি আবার চলে যাচ্ছি আলাপন আপার কাছে। আপা, এবার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এটি বলে থাকেন যে আসলে করোনা ভাইরাস কি আসলে বয়স্ক ব্যক্তিদের জন্য, নাকি এটি শিক্ষার্থী যারা অল্প বয়স্ক বা ছোট ছোট বাচ্চা আছে যারা, তাদের জন্য এটি বেশি বিপজ্জনক? এটি আসলে কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মানে বলা হয়? এখানে আমরা সাধারণত শুনি যে বড়দের বেশি হয়। আসলে কি বড়দের বেশি হয়, না ছোটদের, না উভয়েরই হতে পারে? আচ্ছা আপা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলেই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে, যে অনেকে বলে থাকে যে হয়তো যারা ইয়াং আছে, যারা ব্যক্তি তরুণ যারা আছেন, তাদের হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নাই। কিন্তু আমরা যদি পরিসংখ্যানগুলোর দিকে একটু তাকাই, আহ, এতদিন ধরে করোনা ভাইরাস যেদিন থেকে শুরু হয়েছে সেই থেকে আজ পর্যন্ত আহ, যে সংখ্যাগুলো, মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা যেটাই দেখি না কেন, এখানে কিন্তু আহ, যথেষ্ট পরিমাণ তরুণরা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে প্রত্যেক ব্যক্তিরই আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। তবে বলা হয়ে থাকে যেটা, যে অনেক বেশি যারা বয়স্ক এবং যাদের আগে থেকে কোনো অসুস্থতা আছে, আগে থেকে কোনো অসুস্থতা আছে, এটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে অ্যাজমা, ডায়াবেটিস বা হৃদরোগ, এই ধরনের কিডনির রোগ, এই ধরনের জটিল রোগ যাদের আগে থেকেই আছে, তাদের কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে যাবার ঝুঁকিটা বেশি থাকে। এছাড়া কিন্তু সব মানুষেরই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি সমান। হ্যাঁ, মানে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা প্রত্যেকের জন্যই সমান, তবে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, বা এই ব্যক্তিদেরকে একটু বেশি মাত্রায় সচেতন হতে হবে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বারবারই বলছে যে সব বয়সী মানুষকে আসলে এই ভাইরাস থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো মেনে চলার জন্য উপদেশ দেওয়া হচ্ছে, এবং সবাই যাতে এটা সমানভাবে সচেতন থাকে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখার জন্য বলা হচ্ছে। তাই আমরাও সবাইকে বারবারই অনুরোধ করছি। আমাদের অনেকগুলো পর্ব হয়েছে আসলে করোনা ভাইরাস সংক্রান্ত, সব জায়গাতেই আমরা বলে আসছি যে প্রত্যেক ব্যক্তি যেন নিজ নিজ জায়গা থেকে আসলে সতর্কতা অবলম্বন করে, কারণ প্রত্যেকেরই ঝুঁকি রয়েছে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপা। আসলে অনেকেই ভাবে যে আহ মানে বয়স্ক যারা তাদেরই হবে, আমরা ছোট, সুতরাং ছোটদের হবে না, বা যে শারীরিক ভাবে সুস্থ আছেন সে ভাবছেন যে আমার করোনা হবেই না। তো আসলে বিষয়টি তা না। বিষয় হচ্ছে আমাদের সকলেরই সচেতন থাকতে হবে। সকলের সচেতন থেকে আমাদের করোনাকে প্রতিহত করতে হবে, যাতে
আমরা কেউ করোনায় আক্রান্ত না হই, আমাদের পরিবারের কেউ আক্রান্ত না হয়। সুতরাং সতর্কতা হচ্ছে করোনার প্রধান ওষুধ। এবং এছাড়া আমার মনে হয় যে কোনো টিকা বলেন, কোনো অ্যান্টিবায়োটিক বলেন, সেটি কাজ করবে পরে। কিন্তু আগে আমি যদি করোনাকে প্রতিরোধ করতে চাই, তাহলে আগে আমাকে হচ্ছে সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে আমার করোনা না হয়। সেটি আগে করতে হবে। করোনা হওয়ার পরে আমি কি করবো সেটি অনেক পরের কথা। কিন্তু আমাকে আগে অবশ্যই চেষ্টা করতে হবে আমার নিজেকে, আমার পরিবারকে এবং আশেপাশের সকলকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য অবশ্যই সতর্ক থাকতে। আমি এখন চলে যাচ্ছি আলাপন ভাইয়ার কাছে। ভাইয়া, একটি জি খুব আপা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর যেটি অনেকেই করে থাকে, আমরা অনেকেই আসলে জানতে চাই যে করোনার জন্য তো আসলে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা একদম গৃহবন্দী অবস্থায় আছে। জীবনের ধারাটাই আসলে পাল্টে গিয়েছে। আমরা কখনো ভাবতেও পারিনি যে এভাবে ঘরে আমাদেরকে বন্দি অবস্থায় থাকতে হবে, বা এই যে একটা জীবন যে আমরা ইচ্ছা করলেই কারো সাথে মিশতে পারছি না, অনেক প্রতিবন্ধকতা আছে। তো এই জায়গায় সকলেরই প্রশ্ন যে আমরা আসলে কোভিড-19 টিকা কবে পাবো, এবং সে টিকা প্রথম কে পাবে এবং কিভাবে তা বিতরণ করা হবে। এটি একটি মানে সবার জন্যই এটি একটি প্রশ্ন। অনেকেই বলে থাকেন যে টিকা যখন আসবে সেটি আসলে কে আগে পাবে, জি ভাইটি কবে আপা। আসবে? জি আপা, এটা আসলে আমরা এখন সবাই মনে মনে আর কি এটাই প্রত্যাশা করছি, যাতে খুব দ্রুত টিকিট আমাদের দেশে আসুক বা পৃথিবীতে আসুক, তাহলে আমরা সবাই এই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো সেক্ষেত্রে কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী যিনি যেমনটি বলছিলেন যে যদি আমাদের বাংলাদেশের সফল টিকার প্রয়োগ শুরু হয় এবং বাংলাদেশ যদি সেটা পায়, সেক্ষেত্রে প্রথমেই যারা পাবেন তারা হচ্ছেন চিকিৎসক, সেনাবাহিনীর সদস্য, বয়স্ক ব্যক্তি, সাংবাদিক, স্কুলের শিক্ষকরা অগ্রাধিকারটা প্রথমেই পাবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে যে তাদের চিন্তা ভাবনা এরকম একটা আছে। এবং আহ, এরপরেও তারা যেটা যেমনটি বলছিলেন যে এছাড়াও কারা অগ্রাধিকারটা পাবেন, প্রাথমিক পর্যায়েও তারা এমনটি নাম ঘোষণা করছিলেন। যদিও এইসব নাম কোনোটাই চূড়ান্ত না, কোনো একটা কর্মশালায় তিনি আলোচনা করছিলেন, তারা একটা কমিটি গঠন করে, সেই কমিটি একজনকে নির্বাহী করেন। তো এভাবে তারা বলছেন যে প্রথম ধাপে রয়েছেন করোনা ভাইরাস মোকাবেলায় একেবারে সম্মুখ সারিতে কাজ করছেন এমন ব্যক্তি, যেমন চিকিৎসক হতে পারে, অন্যান্য স্বাস্থ্যকর্মী হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এটা হচ্ছে যারা প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে অগ্রাধিকার পাবেন কোমরবিডিটি আছে বা রয়েছে এমন, যেমন 65 বছরের বেশি বয়সের ব্যক্তি, অর্থাৎ যারা একটু বয়স্ক ব্যক্তি, যাদেরকে নিয়ে আমরা আসলে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকি। তো এই বিষয়টা গভর্নমেন্ট চিন্তা করছে। অর্থাৎ কিডনি, হৃদযন্ত্রের সমস্যা ইত্যাদি নানা জটিল অসুখে ভুগছেন এমন ব্যক্তি, যাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিটা একটু অন্যদের তুলনায় বেশি থাকে। তৃতীয় ধাপে থাকবেন 65 বছরের বেশি, যাদের বয়স 65 বছর বয়স বা তাদের বেশি যাদের। এরপর টিকার ডোজের পরিমাণ বিবেচনা করে বাকিদের কথা বিবেচনা করছে বা করা হবে। এবং এখানে আমি লাস্টে যাদের কথা বলেছি এবং এদেরকে নিয়ে গভর্নমেন্ট চিন্তা করছে যে তাদেরকে ফ্রি যদি টিকাটা দেওয়া হয় বা দেওয়া যেতে পারে, সেটাও তাদের মাথায় আছে। এবং এই যে বিষয়টা আমি প্রথম থেকে বললাম, এভাবে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশের টিকা যদি আসে এবং সেটা যদি সফল প্রয়োগ হয়, তাহলে কিন্তু এভাবেই আস্তে আস্তে করে আসলে পরবর্তীতে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছে বিষয়টি চলে আসবে। এবং আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের টিকাদান কর্মসূচির বেশ সুনাম আছে বা সুনাম রয়েছে। সেসব কর্মসূচির মতো করেই করোনা ভাইরাসের টিকা দেবার চিন্তা ভাবনা করছেন সরকার। যেমন বিভিন্ন জেলায় তারা টিকাদান কেন্দ্র তৈরি করে, সেগুলোর মাধ্যমে তারা টিকা দেওয়ার যে বিষয়টা সেটা করতে পারে। এবং এইগুলো ভাবনা বা এই চিন্তা ভাবনা যে এই কমিটি গঠন করা হয়েছে, এগুলো সম্পূর্ণই হচ্ছে এখন পর্যন্ত কোনোটাই পুরোপুরি চূড়ান্ত না। যেহেতু তারা একটা কমিটির মাধ্যমে বলেছেন, সেভাবে আমি আপনাদেরকে জানিয়েছি। হয়তোবা এটা আরো অনেক চেঞ্জ আসতে পারে, যেহেতু গভর্নমেন্টের একটা বিষয়, তারা হয়তোবা আরো কিছুদিন পরে অনেক মডিফাই হতে পারে এবং নাও হতে পারে। তারা যেটা যেমনটি ভাবছে সেভাবে হতে পারে। ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ ভাইয়া, আমি আপনার সাথে একেবারেই একমত। এবং একটি কথা এখানে না বললেই নয় যে আমরা আসলে টিকার আশায় না থেকে আমরা নিজেরাই যদি করোনা আমাদের যাতে আক্রমণ করতে না পারে, আমরা যদি সতর্ক অবস্থায় না থাকি, থাকি, আর সতর্ক অবস্থায় না থেকে যদি আমরা টিকার ভরসায় থাকি,
সেটি মনে হয় আমাদের ঠিক হবে না। সুতরাং জি ঠিক আর আপা। চিন্তা না করে আমাদের মনে হয় সচেতন থাকা উচিত জি প্রত্যেকেরই। আপা। জি। জি, ধন্যবাদ ভাইয়া। আমি আপনাকে আলাপন আপার ধন্যবাদ। কাছে, জি আলাপন আপার কাছে আবার চলে যাচ্ছি আপা। আমাদের একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে শিশুদের কি ধরনের মাস্ক পরা উচিত, এবং ওরা যখন খেলাধুলা করবে বা অন্যান্য কাজ করবে তখন আসলে ওদের কি মাস্ক পরা উচিত না উচিত না? আচ্ছা আপা, ধন্যবাদ প্রশ্নটির জন্য। মাস্ক আসলে প্রত্যেকের জন্যই পড়াটা খুবই জরুরি। আহ, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমরা এতক্ষণ ধরে এই বিষয়ে আলোচনা করছিলাম। তো শিশুদের ক্ষেত্রেও সমানভাবে মাস্কটা পরা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে যদি সুস্থ শিশুদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সুস্থ শিশুদের ক্ষেত্রে নন মেডিকেল বা কাপড়ের মাস্ক ব্যবহার করাটা ভালো, যাতে তারা ভাইরাসটি দ্বারা আক্রান্ত না হয়। এবং আমরা যখন তাদেরকে মাস্কটি দিব, আমরা বড়রা, তো একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে। আলাপন ভাইয়াও বলছিলেন যে মাস্কটা যেন খুব আরামদায়ক হয় এবং সাইজটাও যেন ঠিকঠাক থাকে, এবং নাক মুখ থুতনি পুরাটা যেন ঢেকে থাকে শিশুর, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। আর যদি এরকম হয়, এটা তো গেল সুস্থ শিশুদের ক্ষেত্রে। আর যদি শিশু কোনো ধরনের শারীরিক অসুবিধা থাকে বা কোনো ধরনের অসুস্থতা থাকে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে মেডিকেল মাস্কটা ব্যবহার করা দরকার। সেটা আসলে ওই ওই বিশেষ শিশুর ক্ষেত্রে তার ডাক্তার ভালো বলতে পারবেন যে তাকে এই মুহূর্তে কি ধরনের মাস্ক পরতে হবে। আর শিশু যখন খেলাধুলা করে বা অন্যান্য কাজ করে, ছোটাছুটি করে, ওই সময়টাতে কিন্তু শিশুর মাস্কটা পরা ঠিক না। কারণ হচ্ছে এতে শিশুর শ্বাস নিতে সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে। কারণ আমরা সবাই জানি যে শিশুরা অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পছন্দ করে, অনেক বেশি ছুটোছুটি করে খেলাধুলার সময়। তো এই জায়গাটা থেকে এই সতর্কতাটা অবলম্বন করতে হবে। সুতরাং শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে যদি আমরা সচেতন থাকি, সেই ক্ষেত্রে কিন্তু শিশুরাও সুরক্ষিত থাকবে। যেমন খেলার সময়টাতেও তারা যেন 1 মিটার দূরত্ব বজায় রাখছে কিনা এটা একটু দেখা। একসাথে মিলে খুব কাছাকাছি হয়ে অনেকগুলো শিশু যেন খেলা না করে, এই জায়গাটা একটু আহ, আহ, খেয়াল করা। এবং যেখানে শিশুরা খেলছে সেই জায়গাটাতে প্রত্যেকটা জায়গায় যেন হাত ধোয়ার ব্যবস্থা থাকে, এবং শিশুরা যেন হাত ধোয়ার অভ্যাসটা শিশুদের মধ্যে থাকে, পরিবার থেকে এই অভ্যাসটা যেন শিশুদের মধ্যে তৈরি করা হয়। এই ব্যাপারগুলো খেয়াল রাখা খুবই জরুরি। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ আপা। কারণ আমাদের শিশু যারা মানে সন্তান যারা আছে, বাচ্চা যারা আছে, ওরা তো আসলে খেলাধুলা করে একটু বাইরে। ঢাকায় যারা আছে তারা হয়তো বন্দি আছে, কিন্তু একটু গ্রামে বা মফস্বলে বাচ্চারা একটু মাঠে খেলতে যাবে, বিষয়গুলো তো আসলে স্বাভাবিক। তো সেই অবস্থায় ওরা কিভাবে মাস্ক পরবে, বা ওদেরকে আসলে মাস্ক পরা উচিত বা কি? আমার মনে হয় যে আপনার এই উত্তর দেওয়ার সাথে সাথে ওরা একটু বিষয়গুলো সম্পর্কে আমাদের অভিভাবক যারা আছেন বা যারা আমাদের সাথে যুক্ত আছেন, তারা একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে কি করতে হবে আমাদের শিশুদেরকে। তা আমি আবার একটু আলাপন ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, জি আপা। হ্যান্ড ওয়াশিং যে কৌশল, মানে হাত ধোয়ার যে পদ্ধতি, সেটি নিয়ে অনেকের মধ্যেই অনেক দ্বিধা আছে। যদিও টেলিভিশনে বারবারই বলা হয়, দেখানো হয় বিভিন্ন আলোচনা অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায়, এটি বারবারই বলা হচ্ছে, দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও এটি নিয়ে আসলে অনেক দ্বিধা আছে। জি তো আপা। আমরা এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে যে কোভিড-19 যে ঝুঁকি, এটা আসলে কিভাবে কমানো যাবে? এই প্রশ্নের উত্তর যদি আপনি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপা। আমি প্রথমেই বলি তাহলে যেটা হচ্ছে যে যদি হাত ধোয়ার নিয়ম বা টেকনিক বা কৌশল এটার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, পানি দিয়ে হাত ভিজাতে হবে প্রথম। তারপরে যথেষ্ট পরিমাণে সাবান নিতে হবে, যাতে হাতের সম্পূর্ণ পরিভাগে এটা লাগে। এক হাতের তালু দিয়ে আরেক হাতের তালু ঘষতে হবে, এবং ডান হাতের তালু বাম হাতের পৃষ্ঠদেশের উপর দিয়ে আঙ্গুল লুকিয়ে দিতে হবে, এবং এভাবে করার পরে এর জাস্ট উল্টোটিটাও করতে হবে। হ্যাঁ, এবং দুই হাতের তালু মিলিয়ে আঙ্গুলগুলো জড়িয়ে নিতে হবে,
যাতে করে ভিতরে আঙ্গুলের ভিতরে যাতে কোনো কিছু না থাকতে পারে, এবং সেখানে যেন সোপ বা সাবান বা যেটা আমরা ব্যবহার করব সেগুলো যেন ভিতরে যায় আর কি। তা আঙ্গুলের পেছন ভাগ দিয়ে উল্টো দিকের তালুর সংস্পর্শে আঙ্গুলের সাথে আলিঙ্গন করতে হবে বা একটু জড়িয়ে নিতে হবে। ডান হাতের তালু দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির চারদিকে ঘুরিয়ে ঘষতে হবে, এবং এইভাবে উল্টো দিকেও করতে হবে। এটা আসলে বলার চেয়ে বললে অনেকেই বুঝতে পারবে। তারপরে এগুলো আসলে যদি তারা একটু এই বিষয়ে আরো সচেতন হতে চায়, সেক্ষেত্রে তারা যেন ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এটা টেকনিক গুলো দেখে নেয়। তাহলে আমি যেটা বলছি, যেমনটি বলছিলাম, তো সেভাবে যদি তারা একটু করে তাহলে দেখা যায় যে প্রপার হ্যান্ড ওয়াশিং এর যে টেকনিকটা সেটা তারা জানতে পারবে। তো তারপরে যেটা বলছিলাম যে ডান হাতের আঙ্গুলগুলো একত্রিত করে বাম হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে ও পিছনে ঘষুন, এবং এই সেম কাজটিরই উল্টোটিও করুন। বাম হাতের তালুর উপর ডান হাত রেখে পানির নিচে ধরুন, অর্থাৎ আমি যখন পুরো প্রসেসটা করলাম তারপরে আমি যেন পানির কলের নিচে হাতটা রাখি। একবার ব্যবহারযোগ্য তলে দিয়ে, মানে রাখার পরে আমি পানি দিয়ে সেটাকে ওয়াশ করব। একবার ব্যবহারযোগ্য তলে দিয়ে হাত ভালোভাবে মুছে নিতে হবে। তলেটি পানির কল বন্ধ করার জন্য ব্যবহার করুন, অর্থাৎ যে তলেটি দিয়ে আমি হাতটা করেছি সেইটা দিয়েই যেন আমি পানির যে ট্যাপ বা কলটি সেটা যেন আমরা বন্ধ করি। তলেটির এরপরে হচ্ছে যে যদি হাত শুকানোর ব্যবস্থা থাকে সেভাবে যেন আমি হাতটা শুকিয়ে নিই। এরপরে কিন্তু আমি নিজেকে ভাবতে পারি যে এখন আমি নিরাপদ আছি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে, মানে প্রথম যেটা হচ্ছে যে আমরা যদি এই তথ্য, মানে প্রথম থেকে আমি যে ধাপগুলোর কথা বললাম, এগুলো যদি কেউ সঠিকভাবে 20 সেকেন্ড যাবত এটা করে, তাহলে কিন্তু দেখা যায় যে অবশ্যই তার হাত পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে। সেক্ষেত্রে সে কিন্তু অনেকটাই নিরাপদ থাকতে পারবে। আর যেটা হচ্ছে যে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারবো সে বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি প্রথম থেকে। তো তারপরে আমি বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে যে স্বাস্থ্যবিধি সে মেনে চলবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানবে, এবং সেই সাথে সাবান এবং পানি দিয়ে, সবচেয়ে ভালো হচ্ছে সাবান এবং পানি, সেটা 20 সেকেন্ড যাবত বারবার যদি সে, তার যদি মনে করে যে হাতে ময়লা হয়েছে বা এখন সে অন্য একটা কিছু ধরেছে বা বাহির থেকে এসেছে, তো সেক্ষেত্রে যেন সে হাতটা বারবার ধুয়ে নেয়। এবং সাবান পানি অবশ্যই বারবার বলেছি, এবং সেটা যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সে যেন ঘন ঘন হাতটা পরিষ্কার করে নেয়। এবং সেই সাথে কাশির শিষ্টাচারটা অবশ্যই মানতে হবে বা বজায় রাখতে হবে। যদি কোনো ওয়ে না থাকে সেক্ষেত্রে যেন সে কনইয়ের ভাঁজে অথবা টিস্যু দিয়ে কাশির সময় সে যেন এই মেথড বা এই পদ্ধতিটা ব্যবহার করে। এবং যদি দেখা যায় যে টিস্যু যদি থাকে সে নাক থেকে নিতে পারে, যাতে করে অন্যদেরকে সে আক্রমণ না করতে পারে বা অন্য সংক্রমিত না হয়, সে বিষয়টা তার মাথায় রাখতে হবে। এবং সে যে টিস্যুটি ব্যবহার করেছে বা ব্যবহৃত টিস্যুটি অবশ্যই ঢাকনাযুক্ত পাত্রে বা বাক্সে বা যেখানে আমরা ময়লা ফেলি সেই জায়গাটাতে তারা যেন ফেলে দেয়, এবং তারপরে আবারও সে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। এবং যতদূর সম্ভব পারা যায় সে যেন এই হাত দিয়ে চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকে। এবং আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হয়েছি যে কোভিড-19 হচ্ছে যে আমরা যদি মানুষের মাধ্যমে কিন্তু এটা মানুষের ছড়াচ্ছে। তো এই জায়গাটা সে যদি সচেতন থাকে এবং প্রত্যেকটা জায়গায় যদি সে এই সচেতনতা অবলম্বন করে তাহলে কিন্তু সে নিজেকে নিরাপদ রাখতে পারবে। এবং আমি যে বিষয়টি প্রথমেই বলেছিলাম যে 3 ফুট দূরত্ব অথবা 1 মিটার, এই জায়গাটা যদি সে নিশ্চিত করে, ভিড় এড়িয়ে চলে, এবং সে যদি মার্কেটে যায়, শপিং এ যায় বা বাসে করে কোথাও যায়, সেই সময় সে যদি ছোট হ্যান্ড স্যানিটাইজার হাতে রাখে, মাঝে মাঝে যদি সে ব্যবহার করে, তাহলেও কিন্তু দেখা যায় যে যদি তার হাতে করোনা ভাইরাস বা জীবাণু চলে আসে সেটাও কিন্তু সে ওই জায়গা থেকে নিজেকে হেফাজত করতে পারবে। অর্থাৎ আপনিও যেমনটি বলছিলেন যে সচেতনতার মাধ্যমেই কিন্তু এই জায়গা থেকে আমরা রক্ষা পেতে পারি। ঠিক আছে, এই জায়গাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো। ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য। ভাইয়া আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক সন্তান শিক্ষার্থীরা বা বাচ্চারা ওরা যেটি করে বা আমরা বড়রা অনেক সময় যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে আমরা খাচ্ছি, খাবার স্পর্শ করছি, সেই বিষয়টি কি আসলে নিরাপদ নাকি হাত ধুয়ে খাবার খেতে হবে? এই প্রশ্নটির অ্যান্সার আমি আগেই করেছি। সেটা হচ্ছে যে সবার চেয়ে বা সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে সাবান পানি, এবং এই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড যাবত সে অবশ্যই হাতটা ধুয়ে নেবে।
হ্যান্ড স্যানিটাইজার বিষয়টা আমাদের দেশে একদমই নতুন। তো এটা হচ্ছে যে যখন আমি অফিসে যাচ্ছি বা আমি বাসে যাচ্ছি বা আমি ভ্রমণ করছি বা এমন একটা সিচুয়েশনে আছি, সেই জায়গাটা আসলে আমার হাত ধোয়ার মতো পরিবেশ নাই বা পরিস্থিতিও নাই। তো সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ওয়ে না থাকে, সেক্ষেত্রে আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, যেটা অ্যালকোহল যুক্ত 70%, সেটা দিয়ে যদি আমি হ্যান্ড স্যানিটাইজ করে তারপরে কিন্তু আমি খেতে পারি। তো সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সাবান পানি। এটা ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বলে আসছে এবং আমরাও বিশ্বাস করি এই জায়গাটা। এবং সেটা যদি একবারই না থাকে, তারপরে হচ্ছে যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে করবো। ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শুনেছো যে তোমরা যারা অনেক সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি তারপরে তোমরা খাবার খাচ্ছ, এটি আসলে প্রয়োজনে তুমি কোনো আহ, জায়গায়, যেমন ভাইয়া বললেন যে তুমি কেউ জার্নি করছে বা অফিসে আছে, কোথাও আছে, তখন করতে পারো। কিন্তু তুমি যদি বাসায় অবস্থান করো, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে তুমি অবশ্যই হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবে। কারণ কেমিক্যাল কোনো জিনিসই আসলে ভালো না। আর সঠিক ব্যবহার না, আসলে শরীরের জন্য নিরাপদ না। আমরা ব্যবহার করি নিরাপত্তার জন্য, কিন্তু খাবার জিনিস গ্রহণের আগে অবশ্যই আমরা যদি একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিই, সেটাই আসলে আমাদের জন্য বেশি নিরাপদ। তোমরা এটি খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এই কাজটি তোমরা করো অনেক সময় স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে তোমরা খাবার খাচ্ছ। সুতরাং সেটি সবসময় করার দরকার নেই। তোমরা চেষ্টা করবে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবার খাওয়ার জন্য। আমি সর্বশেষ প্রশ্ন, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। আমি আবার আলাপন আপার কাছে চলে যাচ্ছি যে আপা, আসলে আমরা এই যে কোভিড-19 এটি সম্পর্কে তো আমরা আসলে আলোচনা অনেক করলাম, আমরা জানি আসলে যে আমাদের কি করা উচিত। তো তারপরেও আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন যে আমরা আসলে কোভিড-19 সম্পর্কে কিভাবে সচেতন হতে পারি। কারণ আসলে সরকার বলুক বা আমাদের অন্য কেউ বলুক, যে যত পরামর্শ দিক যাই করুক না কেন, আমাদের সচেতন হতে হবে। তো আমাদের সেই সচেতনতার জায়গাটা আসলে কোথায়, আমরা কিভাবে সচেতন হতে পারবো? ধন্যবাদ আপা, গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে যে যত কথাই বলুক, আহ, সচেতনতা বা প্রাথমিক স্টেপটা কিন্তু আমাকেই নিতে হবে। তাহলেই কিন্তু আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো। তো খুবই জরুরি যে আমাদের সচেতন থাকাটা এবং এটা নিয়ে কিছুটা চিন্তা করা। অবশ্যই এরকম নয় বিষয়টা, আমরা শুরু থেকেই অনেকবার বলেছি আমাদের এপিসোডগুলোতে, অন্যান্য এপিসোডগুলোতে, যে করোনা ভাইরাস নিয়ে যেন আমরা অতি মাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যাই, আমরা যেন প্যানিক না হয়ে যাই বা এত বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা যেন করতে না শুরু করি যাতে আমাদের অন্যান্য কাজগুলো ব্যাহত হয়। এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে আমরা যেন ব্যাপারটাকে একেবারেই তুচ্ছ মনে করে একদমই যেন অসচেতন না হয়ে যাই, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমরা জানি যে কিছু মাত্রায় টেনশন করা কিন্তু সব ক্ষেত্রেই জরুরি আমাদের সতর্কতার জন্য। যেমন আমাদের যদি পরীক্ষা থাকে সামনে কোনো, আমাদের যদি একেবারেই সেটা নিয়ে চিন্তা না থাকে, তাহলে কিন্তু আমরা প্রস্তুতিটা নিতে পারবো না। তো সেই প্রস্তুতির জন্য আমাদের ওইটুকু মাত্রায় চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে, যাতে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। তো ভাইরাসটি আসলে এখনো আছে এবং এখনো কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা যদি যেই অথেন্টিক সোর্স গুলো আছে, যেগুলো গুগলে আমরা দেখতে পারি, যেই সোর্স গুলো থেকে যেগুলো অথেন্টিক আমরা মনে করি, সেখান থেকে দেখলে আমরা জানতে পারবো যে এখনো কি পরিমাণ ব্যক্তি এতে আক্রান্ত হচ্ছে, মৃতের সংখ্যাটাও আসলে কমছে না সেভাবে। তো এগুলো জানতে পারলে কিন্তু আমাদের জন্য সচেতন হওয়াটা সহজ হয়। এবং অনেকের মধ্যে এখনো পর্যন্ত আমি বিভিন্ন জায়গাতে শুনি, অনেকের মধ্যে ধারণা আছে যে করোনাটা আসলে সবার হবে না। অনেকেই বলে যে আমার আসলে করোনা হবে না, করোনা শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তিদের হয়, যারা অনেক যারা শিল্পপতি আছে, যারা বড়লোক আছে, এই ধরনের সিলি কিছু চিন্তা ভাবনাও অনেকের মধ্যে আসলে আছে, এখনো পর্যন্ত বিদ্যমান। তো এই ধরনের চিন্তা করার কোনো রকমই সুযোগ আসলে নাই। প্রত্যেক ব্যক্তিরই আসলে আক্রান্ত হওয়ার সমানভাবে সম্ভাবনা আছে এবং এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মাস্কের ব্যাপারে বারবারই বলা হচ্ছে যে মাস্ক হাতে রাখা, ব্যাগে রাখা, থুতনির নিচে রাখা, কানে ঝুলিয়ে রাখা, এই জিনিসগুলো যেন আসলে আমরা একটু সচেতন ভাবে একটু খেয়াল করি। রাস্তাঘাটে আমরা অনেকেই দেখতে পাই অনেককে যারা এইভাবে মাস্কটা নিচ্ছেন।
তাদের ধারণা যে মাস্কটা সাথে রাখলেই হয়তো করোনা থেকে মুক্ত থাকা যাবে, বিষয়টা কিন্তু এরকমটা নয়। তো এই জায়গাগুলো বাইরে দাঁড়িয়ে আমরা এখন কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে এক কিন্তু সচেতন হওয়া আসলে খুবই দরকার, এবং জ্ঞানের কোনো বিকল্প প্রত্যেকটা ক্ষেত্রেই। তো আমাদের জানতে হবে, আমরা যত বেশি জানতে পারবো তত বেশি আসলে আমরা সচেতন হতে পারবো। হ্যাঁ, দুঃখিত, সম্ভবত আলোচনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। তো আমরা আসলে অনেক আলোচনাই করলাম আজকে, আমরা অনেক পরামর্শ পেলাম। আমাদের আসলে সকলেরই সচেতন থাকতে হবে, সচেতনতার বিকল্প আসলে কিছুই নেই। আপনি রোগাক্রান্ত হবেন সেটি আশা না করে আপনি যদি সতর্ক থাকেন, সেটি মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভালো। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদেরকে সচেতন করা, সতর্ক থাকা, আমাদের সন্তানদেরকে সতর্ক রাখা, আমাদের পরিবারে যারা আছে তাদেরকে সতর্ক রাখা। যদি আমরা সতর্ক হই, আমরা নিরাপদে থাকি, আমাদের দেশ সুন্দর থাকবে, রোগ মুক্ত হবে এবং আমাদের দেশের অর্থনীতি সচল থাকবে। সুতরাং এই সব দায়িত্ব কিন্তু আমাদের উপর। আমাদের সচেতনতাই পারে করোনাকে আমাদের থেকে অনেক দূরে রাখতে। একটি কথা না বলেই নয় যে আমরা আসলে আমাদের অনেক প্রিয়জনকে হারাচ্ছি সতর্কতার অভাবে। কারণ আমরা আলাপন আপা এবং ভাইয়া দুজনেই বললেন যে আমরা অনেক সময় মনে করি যে আমার আসলে করোনা হবে না, বা অসুস্থ যে আছে তারই হবে, বা অনেক সময় শুধু কথা আলোচনাটা বললেন যে ধনীদেরই হয়, দরিদ্রদের হয় না। এ ধরনের অনেক চিন্তা ভাবনা আসলে আমাদের মধ্যে আছে। করোনা ভাইরাস বা কোনো রোগ কার হবে কখন সেটা কিন্তু আসলে বলা যায় না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে সেই রোগটি আমার কাছে না আসতে পারে। আমি যদি বলি যে তুমি আমার কাছে আসো, তাহলে তো সে আসবে। সুতরাং আমাদের সেটি করা যাবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ অক্লান্ত পরিশ্রম করছেন। বারবার তিনি বলছেন আমাদেরকে যে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের মাস্ক পরিধান করা উচিত। আমাদের শিক্ষার্থীদের জন্য শুধু তাদের সুবিধার জন্য যা যা করা দরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা সামাজিক ভাবে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখবো, আমরা মাস্ক ব্যবহার করবো। আমি একটু মাস্কের ব্যবহারটা দেখে দিচ্ছি, আমার ভুল হতে পারে। আলাপন আপা এবং ভাইয়া আপনারা কোনো ভুল থাকলে ধরিয়ে দেবেন। যেটি হয় আমরা অনেক সময় মাস্ক এভাবে ধরি, আমাদের আসলে এখানে মাস্ক ধরা উচিত না। আমরা জি এখানে আপা। এভাবে ধরবো, ধরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা মুখে এভাবে দুই পাশে, এবং আমার নাক এবং মুখ ঢাকা থাকে, এখানে একটু আছে, আমি একটু চেপে এভাবে করে রাখতে পারি। এভাবে যদি পরিধান করি তাহলে অবশ্যই আমি নিরাপদ থাকতে পারবো। কখনোই আমরা এভাবে মাস্ক এভাবে রেখে দিব না, কিংবা আমি মাস্কটিকে খুলে এভাবে হাতের মধ্যে দুঃখিত, হাতের মধ্যে রাখবো না, কিংবা আমি বারবারই মাস্কটিকে ধরবো না, যাতে এটি কি হয়, জীবাণু এর মধ্যে প্রবেশ করে। মাস্ক কখনো এভাবে করে ধরবো না, বা হাত, মোট কথা মাঝের যে অংশটুকু সেটি আসলে স্পর্শ করা যাবে না। আমাদের এই পাশে জি আপা। স্পর্শ করে তারপরে আমরা মাস্কটি পরিধান করব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে কোথাও থাকবো অবশ্যই আমরা ঠিক যেভাবে বলা হলো ঠিক সেইভাবেই আমরা আসলে মাস্ক পরিধান করব। এবং মাস্ক যদি আমরা পরে থাকি এবং সামাজিক দূরত্ব যদি বজায় রাখি, নিরাপদ ভাবে সেটিকে বজায় রাখি, তাহলে আমরা করোনা থেকে দূরে থাকতে পারবো। আমার মনে হয় যে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই করোনাকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় করে দিতে পারবো, এবং আমাদের যে স্বাভাবিক জীবন সেই জীবনে আমরা আবার ফিরে যেতে পারবো। সুতরাং দরকার হচ্ছে আমাদের সচেতনতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টা, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ অন্য যারা আছেন প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করছেন আমাদের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। এবার আমাদের পালা, আমাদের দায়িত্বের পালা। আমরা সেই দায়িত্বের জায়গা থেকে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, নিরাপদ দূরত্ব বজায় রেখে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবো। মাস্ক ছাড়া কখনোই বাইরে বের হবো না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবার বলছি, তোমরা কোনো কাজে বিদ্যালয়ে যাবে না, যেহেতু নির্দেশ দেয়া আছে যে তোমাদের যেতে হবে না, তোমাদের অভিভাবকদের যেতে হবে।
সেহেতু তোমরা বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। অভিভাবকদের জন্য আমি আবার বলছি, আপনার সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার। সেই জায়গাতে কোনো রকম ছাড় দেয়া যাবে না এবং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আলাপন ভাইয়া ও আলাপন আপা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই সময়ে আসলে এই আলোচনা খুব দরকার আমাদের। অনেক সময় আসলে আমরা মনে করি যে আমরা সকল বিষয় জানি, তো আমাদের জানা বিষয়গুলোকে আরো পরিষ্কার ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নেওয়ার জন্য এরকম আলোচনা খুব দরকার। কিশোর বাতায়নের আলাপন লাইভে আজকের যে আলোচনাটি, আমি আশা করি যে আমরা সবাই খুব গুরুত্ব সহকারে শুনেছি এবং অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। যারা জয়েন করেছে তাদের উদ্দেশ্যে করছি, অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবেন, আমাদের সন্তানদেরকে সুরক্ষিত রাখবেন, আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন। নো মাস্ক নো সার্ভিস, এটি আমাদের অবশ্যই মানতে হবে এবং ঘরে বাইরে যেখানেই থাকি না কেন আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্কতার বিকল্প কিছু নেই, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ভ্যাকসিন, কোনো টিকা কিছুই কাজ করবে না যদি আপনি নিজে সতর্ক না থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ আপা আপনাকে।